আসসালামু আলাইকুম। ওয়ারিয়র্স আয়োজিত আজকের এই ওয়েবিনারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে ঈদের পরেই আমাদের আসন্ন সিনিয়র অফিসার রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুতরাং সেটা নিয়ে অনেকের মধ্যে অনেক উদ্দীপনা কাজ করছে। আবার যারা পরীক্ষার্থীরা আছে তারা অনেক বিষয়ে তাদের কিছু আহ, জ্ঞানের ঘাটতি আছে। আমরা চেষ্টা করতেছি আমাদের ওয়েবিনারের মাধ্যমে আপনাদেরকে কিছু দিক নির্দেশনা দেওয়ার, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। সো প্রতিদিনের মতোই আমরা আজকের লাইভ সেশনে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছে আহ, ফারজানা ঋতু, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছে। এছাড়াও আমাদের সাথে আছে পারভেজ হোসেন ভাই, উনি সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত, এবং অঙ্গন সমাদ্দার নিজেও সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। সো আমাদের ব্যস্ততার মাঝেও ঈদের আগে ব্যাংকিং চাপ সবকিছুর পরেও ব্যস্ততার মাঝেও আমাদের প্যানেলিস্ট আপনাদের সময় দিয়েছে। সুতরাং আশা করি যে আমাদের সেশনটি খুব বেশি ফ্রুটফুল হবে এবং আপনারা সেশন থেকে কিছু জানতে পারবেন। সো আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। সো আমি প্রথমেই পারভেজ ভাইকে দিয়েই শুরু করব, যেহেতু আমাদের সামনে সিনিয়র অফিসার পরীক্ষা এবং খুব বেশি সময় নেই, মাঝে একটা ঈদের বিরতি আছে এবং তার পরপরেই অর্থাৎ 20 তারিখ থেকে আমাদের রিটার্ন পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সো হাতে খুবই কম সময়। এই কম সময়ে কিভাবে কাজে লাগাতে পারে এবং এই কম সময়ে পরীক্ষার্থীরা কিভাবে প্রিপারেশন নিতে পারে সেই বিষয়ক কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। পারভেজ ভাই সিনিয়র অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, কর্মরত আছে পঞ্চগড় সোনালী ব্যাংক শাখায়। পারভেজ ভাই। ধন্যবাদ রনি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ পারভেজ হোসেন, সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএসসি। ব্যাংক রিটেন পরীক্ষায় আসলে টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে কয়েকদিন অল্প সময় আছে। আর 20 তারিখে রিটেন, আজকে 3 তারিখ, ধরতে গেলে আর 16 দিন। আচ্ছা, আমরা 15 দিন ধরি, কারণ একদিন হচ্ছে ঈদ। এই 15 দিন আপনাদের জীবনে আসলে খুবই গুরুত্বপূর্ণ। একটা ঈদ আপনারা একটু পড়ালেখার মধ্যে কাটাইলেন, কোনো সমস্যা নাই। মানে ঈদের মধ্যে ঘোরাঘুরি একটু কম করেন, পড়াশোনা করেন। আর পড়াশোনা বলতে আপনার হচ্ছে ফোকাস গুলো হুবহু কমন পাবেন না। কিভাবে লিখবেন এগুলো সাজায় রাখেন, বিভিন্ন টপিকের উপরে আহ পড়াশোনা করেন, এবং এই কয়েকদিন ম্যাথ প্র্যাকটিস করেন, এবং হচ্ছে জিকে পড়াশোনা করেন। আহ ইনশাল্লাহ কনফিডেন্স বিল্ড আপ করেন এই কয়েকদিন। মানে মূলত কাজটা হচ্ছে এই কয়েকদিনে আসলে কনফিডেন্স বিল্ড আপ করা। এবং যারা পড়াশোনার মধ্যে থাকে তারাই আসলে এই কনফিডেন্সটা পায় আলটিমেটলি। সো পড়াশোনা থেকে আপনারা দূরে সরে যায় না এই কয়েকদিন। আর হচ্ছে পড়াশোনার মধ্যে থাকলে ইনশাআল্লাহ ভালো করবেন, এতটুকুই। আর হচ্ছে আমি হচ্ছে যেটা বলবো মূলত, আহ, পরীক্ষার হলের যে টাইম ম্যানেজমেন্ট 2 ঘন্টা, এই 2 ঘন্টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 2 ঘন্টায় হচ্ছে 200 মার্ক আপনাকে লিখে শেষ করে আসতে হবে। আপনি ম্যাথ যে কয়টা পারেন সে কয়টা হচ্ছে আপনি করলেন, কিন্তু বাকি যে পোর্শন গুলো সবগুলো ফুল আনসার করে আপনাকে হল থেকে বের হতে হবে। তাহলে আপনি একটা ভালো পরীক্ষা দিয়েছেন বলে ধরে নেওয়া হবে আসলে। সেক্ষেত্রে আপনি ফোকাসে 20 থেকে 22 মিনিট, বাংলা ফোকাসে, ইংলিশ ফোকাসে 20 থেকে 22 মিনিট, এবং জিকে তে আপনি হচ্ছে যদিও 30 মার্কের জন্য 18 মিনিট আপনি বরাদ্দ পাচ্ছেন, এখানে হচ্ছে আপনি যত দ্রুত সম্ভব আপনি জিকে গুলো লিখে ফেলবেন। সেটা উইদিন 10 মিনিটস এর মধ্যে, 10 মিনিটের মধ্যে আপনি জিকে আনসার গুলো লিখে ফেলবেন। তাহলে আপনার এখানে কিছুটা সময় সেভ হবে, এবং এই সময়টা আপনি ফোকাস কিংবা ম্যাথে কাজে লাগাতে পারবেন। আর্গুমেন্টস আপনি 18 মিনিট সময় বরাদ্দ আপনার জন্য, আপনি 16 থেকে 18 মিনিট আর্গুমেন্টস লেখেন। মানে মূলত টার্গেট হচ্ছে 2 ঘন্টায় সবকিছু কমপ্লিট করে লিখে আসা। ম্যাথ যে কয়টা পারবেন সে কয়টা, কিন্তু বাকিগুলো হচ্ছে আপনাকে ফুল আনসার করে আসা। আমি আপাতত এতটুকুই বলবো রনি। আমি হচ্ছে আসলে একটু অসুস্থ। আমি সারাদিন আজকে ব্যাংকিং করছি, আমি 8টার দিকে আসছি, এবং আমি নিজেও একটু অসুস্থ, শুধু শিডিউল ছিল তাই আজকে আমি উপস্থিত হয়েছি। আমি রনি, আমি তোমার কাছে যাচ্ছি আর কি। ওকে, ধন্যবাদ পারভেজ ভাই আপনার অসুস্থতার মাঝেও আমাদের সময় দেওয়ার জন্য। আমাদের সেশনটি দীর্ঘায়িত করব না, কারণ যেহেতু ঈদের আগে ব্যাংকিং, আমরা সবাই ব্যাংকে কাজের সাথে জড়িত, সুতরাং আমাদের একটু ব্যস্ততা আছে সব মিলে। সো আমি একেবারে চলে যাব ফারজানা ঋতুর কাছে। যে প্রশ্নটি ঘুরে ফিরে আসে সেটি হচ্ছে আসলে ফোকাস তো কমন পাওয়া যাবে না, কিংবা যাবে কিনা, কোন বই থেকে ফোকাস করলে কমন পাওয়া যাবে, অথবা বই কি পড়া জরুরি কিনা, কিভাবে ফোকাসের প্রিপারেশন নেওয়া সম্ভব আসলে।
যেহেতু ফারজানা ঋতু, আপনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন, সেই সাথে আপনার আরেকটি পরিচয় আছে। আপনি সিনিয়র অফিসার 21, যেটা আপনার প্রথম সিনিয়র অফিসার পরীক্ষা ছিল। সেই সিনিয়র অফিসার 21-এ আপনি সিনিয়র অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে। সুতরাং আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি কিভাবে ফোকাসের প্রিপারেশন নিতেন, কিংবা আসলেই ক্যান্ডিডেট যে প্রশ্ন করে যে আসলে কতগুলো ফোকাস পড়বো, 50টা পড়বো নাকি 100টা পড়বো, কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, ডাটা কিভাবে ইউজ করব, সেই সংক্রান্ত যদি কোনো গাইডলাইন থাকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে, বিশেষত যারা নতুন করে নতুন পরীক্ষার্থী আছে। আপনি জানেন যে এবারে একটা বড় অংশের পরীক্ষার্থী হচ্ছে নতুন। সুতরাং নতুনদের উদ্দেশ্যে আপনার পরামর্শ যদি দিতেন, তাহলে আশা করি নতুনরা উপকৃত হতো। ঋতু, ফ্লোর ইজ ইয়োর্স। Thank you, Ronnie, for giving me the chance to say something. Hello, everyone. আমি ফারজানা ঋতু, বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কর্মরত আছি। আমি সিনিয়র অফিসার 21 সাল ভিত্তিক, সেখানে আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে সুপারিশপ্রাপ্ত হয়েছি, কিন্তু আমি জয়েন করিনি। তো ফোকাস নিয়ে সবারই একটা টেনশন থাকে, কতগুলা পড়বো, কিভাবে পড়বো, ডাটা কতগুলা মুখস্থ করতে হবে। আসলে এটার কোনো বাঁধা ধরা নিয়ম নেই, আর আমরা যে ফোকাসটা করবো হুবহু সেটাই কমন আসবে সেটাও না। তো আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি একটা বই কিনেছিলাম ফোকাসের। সেই বইটা থেকে আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি জাস্ট রিডিং করে গেছি। আমি কোনো কিছু মুখস্থ করিনি, কোনো ডাটা চার্ট এগুলা কিছু আমি মেমোরাইজ করিনি। আমি শুধু রিডিং করে গেছি, কারণ আমি জানি ফোকাস কখনো কমন আসবে না, আসেও নি। আর আমি যে কাজটা সবসময় করতাম, আমি প্রতিদিন ডেইলি স্টারের এডিটোরিয়াল আর ওপিনিয়ন এই দুইটা পেজ আমি পড়তাম, সে যতক্ষণ সময় লাগে লাগবে। আর এগুলা পড়ার কারণে হয়েছে কি, আমার যে রাইটিং স্কিলটা ডেভেলপড হয়েছে। আমি পেপারে যেসব ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করে সেসব আমি নোট ডাউন করে রাখতাম, আর চেষ্টা করতাম ওগুলো আমার সেন্টেন্সে ঢুকানো। তো আমি আমার ফোকাসে আমি সিম্পল ভাবেই শুরু করছি, আমি কোনো জটিল কিছু ইউজ করিনি। সিম্পল সেন্টেন্সটাকে কিভাবে আরো সুন্দর করে লেখা যায়, কিভাবে আমি প্রচলিত ওয়ার্ডস গুলা বাদ দিয়ে সেগুলোর সিনোনিম ইউজ করেছি যাতে সেটা আরো বেশি সুন্দর লাগে। আর ওই যে বললাম, মাঝে মাঝে দুই একটা পেপার থেকে টুকে নেওয়া ওয়ার্ডস বা লাইন্স আমি সেখানে ইউজ করতাম। আর ফোকাস যে বিষয়ে আসুক না কেন, কখনোই এমন বিষয় দিবে না যে সম্পর্কে আমরা একেবারেই জানি না। ফোকাস আমাদের জানাশোনার মধ্যেই দিবে। এটিতে এসেছিল যুদ্ধ পরিস্থিতি নিয়ে, তো তখন ইসরায়েলের উপর হামাস হামলা করেছিল অক্টোবরের 2023 সালের অক্টোবরে। তো সেই সম্পর্কে তো আমাদের জ্ঞান ছিলই, যুদ্ধ হলে সাধারণত কি ধরনের পরিণতি হয়, সেই পরিণতি থেকে আমাদের কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি, যুদ্ধ যাতে না ঘটে, শান্তি কিভাবে আমরা বজায় রাখতে পারি, এসব এসব রিলেটেড একটা কোশ্চেন আসছিল। তো আই থিঙ্ক আমরা তো সবাই এটা নিয়ে কিছু না কিছু লিখতে পারবো। তারপর সিনিয়র অফিসার 21-এ এসেছিল রপ্তানি কিভাবে আমরা ডাইভার্সিফাই করতে পারি। তো এটাও তো খুব সহজ একটা প্রশ্ন। এটা এটা আমরা সরাসরি কোনো ফোকাসের বই আমরা পাবো না, কিন্তু এটা নিয়ে তো আমরা জানি, আমরা অনেক কিছু এখানে আমরা ওয়েস আউট দেখাতে পারি যে আমরা আহ বিভিন্ন ধরনের ফলমূল, তারপর মাছ, তারপর বাঁশের তৈরি বিভিন্ন জিনিস, মানে আমরা কিভাবে এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করবো, এটা সবার কিছু না কিছু থাকেই যে আমরা এইভাবে পড়তে পারি। তো এই জিনিসগুলাই আমরা জাস্ট 5টা সেগমেন্টে আমরা ভাগ করে লিখবো: ইন্ট্রোডাকশন, প্রবলেম, এফেক্ট, সলিউশন, কনক্লুশন। এখন এই প্রবলেম এফেক্ট এগুলা ডাইভার্সিফাই টাইপ, যখন এক্সপোর্ট রিলেটেড কোনো কোশ্চেন আসবে, পোশাক শিল্প নিয়ে কোনো কোশ্চেন আসবে, এসবে প্রবলেম সলিউশন এসবের প্রয়োজন হয় না। এসবে শুধু বেনিফিটসটা আমরা দেখাবো, আর পোশাক শিল্পে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সেসব দেখাবো। পলিউশন নিয়ে আসলে আমরা সেখানে প্রবলেম সেকশনটা রাখতে পারি, এটার ইফেক্ট কি কি সেসব আমরা রাখতে পারি। এটা আসলে ডিপেন্ড করে ফোকাস কি কোশ্চেন আসছে, আর সেভাবে আমরা কিভাবে আমাদের অংশগুলা ভাগ ভাগ করে লিখতেছি। তারপর অফিসার জেনারেলে আসছিল যে স্টুডেন্টরা জব সিকার না হয়ে জব ক্রিয়েটর কিভাবে হতে পারবে। তো এখানে আমি শুরু করছি যে স্টুডেন্টরাই দেশের ভবিষ্যৎ নেতা, তারাই দেশটাকে লিড দিবে। এইভাবে কয়েকটা সুন্দর সুন্দর সেন্টেন্স লিখছি। লেখার পরে লিখছি যে আমাদের দেশে এত এত যুবক আছে বা এত এত স্টুডেন্ট আছে, প্রতি বছর এত এত গ্রাজুয়েট বের হচ্ছে, কিন্তু সেই হিসেবে আমাদের দেশ তাদেরকে জব দিতে পারছে না, জব অপরচুনিটিস গুলো দিতে পারছে না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা সেভাবে ঘটেনি। তো এই কারণে দেখা যায় আমাদের স্টুডেন্টরা চাইলেও জব কার্ড নিতে পারছে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের
আর সময় বিষয়গুলো নিয়ে জ্ঞান থাকলেই আশা করি ফোকাস আপনারা ভালো করবেন। আর যদি সম্ভব হয় তাহলে ইম্পর্টেন্ট ফোকাস গুলো একবার চোখ বুলায় যাবে। ডাটা অত ইম্পর্টেন্ট না, আমি কোথাও কোনো ডাটা ইউজ করিনি, কোটেশনও দিইনি, কারণ এসব আমি পড়িও না, বুঝতেও থাকে না। আমি জাস্ট আমার নিজের মতো লিখে গেছি, আমার নিজের চিন্তা ভাবনা বলে। একটু সুন্দর করে লিখেছি, এটাই। Thank you. হ্যাঁ, ওকে ঋতু, ধন্যবাদ। আসলে আমাদের একটু নেটওয়ার্ক জনিত সমস্যা হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে একটি অ্যানাউন্সমেন্ট, সেটি হচ্ছে আমাদের এই সেশনটি আমাদের ফেসবুক পেজে লাইভ করার কথা ছিল, কিন্তু আমাদের ব্যস্ততার কারণে এটি আসলে লাইভে করা হয়ে ওঠে নাই। আমরা আশা করতেছি যে আমাদের এই সেশনটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে, ওয়ারিয়র্স ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে দিব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে রাতে এটি আপলোড হবে। সো আমি এই পর্যায়ে চলে যাব অঙ্গন সমাদ্দারের কাছে। অঙ্গন সমাদ্দার সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছে। অঙ্গন সমাদ্দারের কাছে প্রশ্ন, খাতার প্রেজেন্টেশন আসলে কিভাবে করা যেতে পারে, অর্থাৎ আমরা কিভাবে খাতাকে প্রেজেন্ট করতে পারি যাতে আহ, আমরা সর্বোচ্চ পরিমাণ মার্ক পেতে পারি। ধন্যবাদ জন ইবনে মাসুদকে। আমি অঙ্গন সমদ্দার, আমি বর্তমানে সোনালী ব্যাংক মঠবাড়িয়া শাখায় কর্মরত রয়েছি এবং সিনিয়র অফিসার 21-এ আমি সোনালী ব্যাংকের সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, যেখানে আমার মেধাক্রম ছিল 217। খাতার প্রেজেন্টেশন আসলে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, কেন আপনি যদি একটু খাতার প্রেজেন্টেশন তাহলে আপনি অন্য যে কোনো পরীক্ষার্থীকে নিমিষ 10 থেকে 15 অংশ প্রেজেন্টেশনের কারণেই এগিয়ে যেতে পারেন। এবং একই সাথে আপনি যদি আপনার খাতার প্রেজেন্টেশনে কিছু বড় ধরনের অনেক কিছু ভুল করে থাকেন, আপনি অনেক সময় বঞ্চিত হতে পারে। তো প্রথমেই চলে যায় কিভাবে আপনি খাতা প্রেজেন্টেশন করবেন। খাতা প্রেজেন্টেশনের সময় আপনাকে প্রথমেই যে জিনিসটি খেয়াল রাখতে হবে, বা যে জিনিসটি খাতা পাওয়ার সাথে সাথে, উত্তরপত্র পাওয়ার সাথে সাথে আপনাকে লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে উত্তরপত্র সিরিয়াল বা ক্রমিক অনুসারে আপনি উত্তর নির্দেশনা দেওয়া হয়েছে না, ক্রমিক অনুযায়ী বা সিরিয়ালি যদি লিখতে বলা হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই সিরিয়ালি লিখতে হবে। আপনি যদি সেই নির্দেশনা যদি অনুসরণ না করেন এবং অনুসরণ না করে যদি আপনি সিরিয়াল ব্রেক করে লেখেন, তাহলে আপনি মার্ক সাধারণত আপনাকে পরীক্ষক আপনি দিবেন না। তাই অবশ্যই খেয়াল করবেন সিরিয়ালি লিখতে বলতেছে কিংবা লিখতে বলতেছে না। যদি আপনাকে সিরিয়ালি না লিখতে বলেন, তাহলে আপনি কিভাবে লিখবেন? সেই ক্ষেত্রে যে সিরিয়ালটি আপনি অনুসরণ করতে পারেন সেটি হচ্ছে, প্রথমে আপনি জিকে অ্যান্সার করবেন, দ্বিতীয়তে আপনি ম্যাথ, তারপরে ইংরেজি ফোকাস, বাংলা ফোকাস, আর্গুমেন্ট, প্যাসেজ এবং সর্বশেষে ট্রান্সলেশন। এইখানে সর্বশেষে ট্রান্সলেশন রাখার একটা কারণ হচ্ছে ট্রান্সলেশনে মার্ক কিন্তু কম, মাত্র 10 মার্ক। এই জন্য আপনি যদি ট্রান্সলেশনে একটু গড়পড়তা লেখেন বা একটু খারাপ লেখেন, যেহেতু মার্ক কম আপনার কোনো অসুবিধা হবে না। কিন্তু বাদ বাকি যে অংশগুলো রয়েছে ফোকাস কিংবা আর্গুমেন্ট, এগুলো যেহেতু মার্ক বেশি, আপনাকে অবশ্যই এগুলো আগে অ্যান্সার করতে হবে। এবং আপনার যে আমার অনুক্রমেই বা আমি যে ক্রম আপনাকে বলছি সেটি যে আপনাকে অনুসরণ করতে হবে এমন না, আপনি একটু নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তবে অবশ্যই জিকে আর ম্যাথ আগে অ্যান্সার করার চেষ্টা করবেন, যেহেতু এগুলোতে আপনি অ্যান্সার করলেই মার্ক পাবেন, তাই এগুলোই একটু আগে ঠান্ডা মাথায় পরিষ্কারভাবে উত্তর করবেন। এখন একটি বহুল আলোচিত প্রশ্ন, জিকে আপনারা সম্পূর্ণ অ্যান্সার করবেন নাকি শর্ট অ্যান্সার করবেন? উত্তর হচ্ছে, কখনোই সম্পূর্ণ অ্যান্সার করার দরকার নেই, আপনার শর্ট অ্যান্সার করেন। অর্থাৎ আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ জাতিসংঘে কততম সদস্যপদ হিসেবে জয়েন করেছে, আপনি 137তম, এটি লিখলেই হবে। আপনাকে কখনোই বড় করে লিখতে হবে না যে বাংলাদেশ জাতিসংঘের এততম সম্মেলনে 137তম সদস্যপদ হিসেবে অমুক তারিখে সদস্যপদ লাভ করে। এরকম ভাবে অ্যান্সার করার কোনো দরকার নেই, ছোট করে অ্যান্সার করবেন। তবে খেয়াল রাখবেন, যেহেতু আপনার জিকে 15টা আসবে, 15টা আপনি একটু ফাঁকা ফাঁকা দিয়ে অ্যান্সার করবেন, যেন গাদাগাদি না হয়, যেন আপনার প্রতিটা অ্যান্সারের পাশে পরীক্ষক মার্কিং করার যেন একটি সুনির্দিষ্ট জায়গা পান, সেটি অবশ্যই খেয়াল রাখবেন। এবং আরেকটি জিনিস আপনাদেরকে জানতে হবে যে আমরা যখন বিগত সিনিয়র অফিসারের পরীক্ষা দিতাম, আমাদের জিকে এবং ম্যাথ দুটোই আমাদেরকে ইংরেজিতে উত্তর করতে হতো। কিন্তু এবছর আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিচ্ছে এবং জিকে এবং ম্যাথ দুটি আপনারা বাংলায় উত্তর করতে হবে।
এই জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন। এবং সব থেকে বড় একটি গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা অনেক পরীক্ষার্থী আসলে যখন পরীক্ষায় খাতা যখন আমরা উত্তর করি, আমরা খুব হ্যাজার্ডলি বা খুব আজে বাজে বা এলোমেলো ভাবে উত্তর করি, আমরা ঠিকমতো স্টার্টিং মার্ক দেই না, আমরা ঠিক টু দি কোশ্চেন নং এইটি লিখে নিচে যে একটি কালো কালি বা নীল কালি দিয়ে যে আমরা মার্ক করতাম, এইটাকে বলা হয় স্টার্ট মার্ক। আর এন্ড মার্কিং হচ্ছে আপনি প্রশ্ন লিখে অবশ্যই নিচে একটু টান দিবেন বা হালকা একটু ডিজাইন করবেন, এইটা হচ্ছে এন্ড মার্ক। এই স্টার্টিং মার্ক এবং এন্ড মার্ক দিতে অবশ্যই ভুল করবেন না। এবং কখনোই দুইটি প্রশ্ন খুব কাছাকাছি অ্যান্সার করবেন না। ধরেন আপনার যদি ফোকাস যদি আপনার পেজের মাঝ বরাবর শেষ হয়, তাহলে আপনি চেষ্টা করবেন সেই অংশটি সেই পৃষ্ঠাটি বাদ দিয়ে অন্য একটি পেজে গিয়ে ফোকাস কিংবা আর্গুমেন্টটি শেষ করার। কখনোই দুটি খুব কাছাকাছি উত্তর করার দরকার নেই। যেন আপনি কাছাকাছি উত্তর করেন, তাহলে পরীক্ষক অনেক সময় আপনাকে মার্কিং করতে ভুল করতে পারেন। তাই অবশ্যই স্টার্ট মার্ক করবেন এবং এন্ড মার্ক করবেন। এবং একই সাথে আপনারা যখন কোটেশন বা হচ্ছে স্টার্ট মার্কিং এন্ড মার্কিং করবেন, তখন অবশ্যই নীল কালি ব্যবহার করবেন। এইখানে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আরো একটি জিনিস আপনাদের জানা দরকার যে বাংলাদেশে পরীক্ষা যে প্রচলিত খাতা দেখে, তারা কালো কালি এবং কালি এই দুটি কালিকেই তারা গ্রহণ করে। আপনি যদি এবং লাল কালি তো কখনোই ব্যবহার করা উচিত না। তারপর আর একটা জিনিস হচ্ছে যে অনেক সময় পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে যারা পরীক্ষার্থী রয়েছে তারা খাতা মার্জিন করে না বা কোনো মতে একটা খাতা ভাঁজ দিয়ে তারা হচ্ছে উত্তর করা শুরু করে। এই ভুলটি কখনোই করবেন না। অবশ্যই পরীক্ষার হলে মিনিমাম 10 থেকে 15 মিনিট আগে ঢুকবেন এবং খাতাটি অবশ্যই মার্জিন করে নেবেন। এরপরে হচ্ছে আপনারা অনেক সময় ডাটা চার্ট দেন, ডাটা চার্ট কোটেশন এগুলো যাই দেন না কেন, ডাটা কিংবা চার্ট আপনি যখন দিবেন কিংবা গ্রাফ আপনি দিবেন, অবশ্যই আপনারা পাশে একটি সোর্স দিবেন। আপনি যদি কখনো সোর্স যদি ভুলে যান, তাহলে আমাদের যে সোর্স গুলো রয়েছে, মানে যেগুলো বহুল পরিচিত সোর্স রয়েছে, যেমন বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ ব্যাংক, আদমশুমারি, এইগুলো আপনি সোর্সে দিতে পারেন। তারপরে আরো একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা যখন ম্যাথ উত্তর করেন, ম্যাথের শেষে অবশ্যই আলাদাভাবে অ্যান্সার করবেন। কখনোই এই অংশটি বাদ দিবেন না। আপনি যদি অবশ্যই আপনি অ্যান্সার আপনার যে উত্তরটি আসবে তার পাশে সুন্দর করে অ্যান্সার লিখবেন। এছাড়া আপনারা যখন ম্যাথ করেন বা আপনারা যখন ট্রান্সলেশন করেন, হয়তোবা আপনার অনেক কাটাকাটি হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন এক টানে কেটে দিতে, কখনোই খুব হিজি বিজি করে কাটবেন না, তাহলে আপনার খাতার সৌন্দর্য নষ্ট হয়। এরপরে সর্বশেষ একটি ইউনিক একটা খাতার প্রেজেন্টেশন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটি আসলে আপনারা হয়তো বা কখনো জানেননি যে আপনারা যখন কোনো বইপত্র পড়েন, দেখবেন কি সেখানে বা আপনি পেপার কাটিং পড়তেছেন বা আপনি আর্টিকেল পড়তেছেন, তারা কিন্তু আপনার যে লেখা সেই লেখাটিকে করে দেয় বা আন্ডারলাইন করে দেয়। এখন আপনার দৃষ্টি যেটা করতে পারেন, আপনার লেখার যে গুরুত্বপূর্ণ অংশ আপনি তার নিচে নীল কালি দিয়ে মার্ক করতে পারেন। এই নীল কালি দিয়ে আপনার যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো আপনি মার্ক করে দিতে পারেন। আমাদের পাশের দেশে ভারতে যে ইউপিএসসি পরীক্ষা হয়, সেখানে এই এই যে টোটকাটি এটি খুব বহুলভাবে ব্যবহার করা হয়। আমিও আমার সিনিয়র অফিসার পরীক্ষায় আমার ইংরেজি ফোকাস এবং আর্গুমেন্টে গুরুত্বপূর্ণ শব্দগুলোর নিচে আমি নীল কালি দিয়ে মার্ক করে দিয়েছিলাম, যাতে এই শব্দগুলো বা বাক্যগুলো পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করে। তো এতটুকুই ছিল আসলে আপনাদের খাতার প্রতি প্রেজেন্টেশনের জন্য। তো আপনারা খাতা সুন্দর উপস্থাপনা করার থেকেও যে ভুলগুলো না করলে আপনি খাতায় মার্ক কম পাবেন, সেই ভুলগুলো কখনো করবেন না। আমি ইতিমধ্যে আলোচনা করেছি অনেক বিস্তারিত। ওকে অঙ্গন, ধন্যবাদ। আমি এই ধন্যবাদ মুহূর্তে আমাদের। চলে যেতে চাই হ্যাঁ, রনি হ্যাঁ, ইবনে হ্যাঁ। মাসুদের কাছে। ওকে অঙ্গন, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা শেষ করে ফেলবো, যেহেতু আমাদের প্যানেলিস্টরা সবাই অনেক বেশি টায়ার্ড। সো আমি একেবারে কুইক কোশ্চেন করে শেষ করবো, আপনারা 30 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমে কোশ্চেন করবো ঋতুকে। ঋতু, পরীক্ষায় যদি ফোকাস কমন না পড়ে তাহলে আমরা কি করতে পারি? ঋতু, আপনি আনমিউট করে কথা বলেন, আপনাকে শুনতেছি না আমরা। হ্যাঁ, ফোকাস যদি একেবারেই কমন না পড়ে, তো এটা আসলে কখনো হয় না ফোকাস কমন পড়বে। একেবারেই কমন না পড়লে অ্যাটলিস্ট আমাদের জানার মধ্যেই পড়বে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্রেজেন্ট করব, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। আমরা যদি এখন থেকে বেশি বেশি পেপার পড়ি বা সমসাময়িক বিষয়ে জ্ঞান রাখি, আমরা যে কোনো ফোকাসে লিখতে পারবো। আর আমরা সবসময় 5টা সেগমেন্টে ভাগ করে লিখবো: ইন্ট্রোডাকশন, প্রবলেম, ইফেক্ট,
সলিউশন, কনক্লুশন। যে কোনো ফোকাস আসলে আমরা এই 5টা সেগমেন্টে ভাগ করার চেষ্টা করব। যদি ভাগ করা যায়, আমরা আমাদের এগুলো চিন্তা করতে হবে যে যে ফোকাসটা চাইছে এটাতে আসলে কি কি প্রবলেম ক্রিয়েট হচ্ছে, আর এটার এফেক্টটা কি হচ্ছে আমাদের বাস্তবিক জীবনে বা এনভায়রনমেন্টের উপর, কি ধরনের এফেক্ট। তারপর সেটার আমরা সলিউশন বের করার চেষ্টা করব। কিছু সলিউশন আমরা দিব, তারপর আমরা সেটা কনক্লুড করে দিব। যে কোনো ফোকাস আসলে আমরা এটা করব। বা যদি টাকা পে, ডিজিটাল ব্যাংকিং, পেপার ব্যাংকিং, এই টাইপ কোনো কোশ্চেন আসে, তো সেক্ষেত্রে আমরা ইন্ট্রোডাকশন দিব, এই জিনিসটা কি সেটা নিয়ে বলবো, এটার অ্যাডভান্টেজ বলবো, তারপর ডিসঅ্যাডভান্টেজ বলবো, তারপর এই ডিসঅ্যাডভান্টেজটা আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পাবো সেটা আমরা লিখবো। তারপরে আমরা সেটা কনক্লুশন দিয়ে দিব। এভাবে বিভিন্ন টাইপের ফোকাস বিভিন্ন ভাবে লিখতে হবে আর কি। ওকে ঋতু, ধন্যবাদ আপনাকে। আমি পারভেজ ভাইয়ের কাছে চলে যাব। সেটি হচ্ছে আমাদের ব্যাংকের রিটেন পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আর্গুমেন্ট লেখা, যেটা অনেকের জন্যই নতুন। কেননা আমরা একাডেমিকে অথবা আন্ডারগ্রেডে কখনোই আর্গুমেন্ট লিখি নাই আমরা। সো এই জিনিসটা আমাদের জন্য নতুন। সো এটার স্ট্রাকচার আসলে কেমন হতে পারে, একটা মানে স্ট্যান্ডার্ড আর্গুমেন্টের কি কি সেগমেন্ট থাকা জরুরি অথবা কতটুকু লেখা উচিত, সেই সম্পর্কে আপনি একটু বললে ভালো হতো। ধন্যবাদ রনিক। এটা আসলে স্ট্যান্ডার্ড আর হবে এটা ডিপেন্ড করে। মূলত আর্গুমেন্টের 4টা প্যারা অবশ্যই থাকতে হবে। প্রথম প্যারায় ওই আর্গুমেন্টের যে টপিকটা রয়েছে এটার প্রেক্ষাপট তুলে ধরবেন। যিনি লিখবেন তিনি এটার প্রেক্ষাপট তুলে ধরবেন, এবং তিনি এই প্রেক্ষাপটের মধ্যেই তিনি লিখবেন যে তিনি এটার পক্ষে এবং বিপক্ষে লিখতে চান। এবং শেষে যখন তিনি কনক্লুশন টানবেন তখন তিনি প্রেজেন্ট সিচুয়েশন এবং ওনার আলোচনার প্রেক্ষিতে একটা মতামত দিবেন, কনক্রিট একটা মতামত দিবেন। ইনি এটা প্রথমেই যে প্রেক্ষাপটে তুলে ধরবেন সেখানে অবশ্যই লিখবেন, এবং সেকেন্ড প্যারায় অবশ্যই উনি পক্ষে লিখবেন, থার্ড প্যারায় বিপক্ষে লিখবেন, এবং ফাইনালি যখন উনি কনক্লুশন দিবেন উনি অবশ্যই একটা পক্ষ অবলম্বন করবেন। অনেকে এখানে বলে যে কোনো পক্ষ সরাসরি অবলম্বন করা উচিত না। আমি আসলে এটা মনে করি না। আমি যতগুলো রিটেন দিয়েছি আমি সবগুলোতেই একটা পক্ষ অবলম্বন করছি, কারণ আর্গুমেন্টের মূল বিষয়টাই এটা যে আপনি কোন পক্ষ অবলম্বন করছেন সেটা ম্যাটার না করে না, কিন্তু আপনার আহ, যে পক্ষ অবলম্বন করছেন সেটার পিছনে আপনার স্ট্রং লজিক আছে কিনা। তাই অবশ্যই যে কোনো একটা পক্ষ অবলম্বন করবেন, এবং পক্ষে বিপক্ষে অবশ্যই বলবেন। যে কোনো একটা পক্ষ অবলম্বন করবেন এবং সেই পক্ষের পিছনে আপনার হচ্ছে অবশ্যই স্ট্রং লজিক দিয়ে শেষ করবেন। আমি এতটুকুই বলবো আসলে। ওকে পারভেজ ভাই, ধন্যবাদ। আমরা একেবারেই আমাদের সেশনের শেষ মুহূর্তে চলে এসেছি। আমি অঙ্গন সামাদ্দারকে 2 মিনিট সময় দিব, এবং অঙ্গন সামাদ্দারের বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের সেশনের সমাপ্তি টানবো আজকের মতো। আমার প্রশ্ন হচ্ছে অঙ্গন সামাদ্দারের কাছে, সেটি হচ্ছে আমাদের যে অঙ্গন সামাদ্দার অনেক আগ্রহ নিয়ে শুনতেছে, সেটি হচ্ছে খাতার উপস্থাপনা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি একটু আগেই বললেন। কিন্তু অনেকেই আমাদের কাছে ইনবক্সে প্রশ্ন করে অথবা আমাদের পেজে প্রশ্ন করে, সেটি হচ্ছে হাতের লেখা খারাপ অথবা হাতের লেখা ভালো না, সেক্ষেত্রে আমি কম মার্ক পাবো কিনা, অর্থাৎ আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে আমার অথবা মার্ক পাওয়ার ক্ষেত্রে আমি কোনো প্রবলেম ফেস করবো কিনা। আমি জানি যে আপনার হাতের লেখা খুব একটা ভালো না অঙ্গন সমাদ্দার, সেক্ষেত্রে আপনি একটা পারফেক্ট এক্সাম্পল। সো আপনি নতুনদের উদ্দেশ্যে যে পরামর্শ দিতে চান। আচ্ছা, ধন্যবাদ রনি ইবনে মাসুদকে। এইখানে আসলে আসলে হাতের লেখা ম্যাটার আসলে খুব একটা করে না, কারণ আমি শুধু সিনিয়র অফিসারে সুপারিশপ্রাপ্ত হয়েছি এমন না। আমি সিনিয়র 2021 ভিত্তিক যে 4টা রিটেন পরীক্ষা রয়েছে প্রতিটিতেই আমি রিটেন পাশ করেছি, কিন্তু যেহেতু সিনিয়র অফিসার 21-এ আমি সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম, তাই পরবর্তী 3টি ভাইভাতে আমি একটিতেও আমি অংশ নেই। অর্থাৎ এটা থেকেই প্রমাণিত যে আসলে হাতের লেখা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস না। আর এছাড়া আমার হাতের লেখা অনেক খারাপ। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার খাতাটা যেন পরিষ্কার থাকে। অর্থাৎ আপনার খাতা যদি অপরিষ্কার থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষক আপনার খাতা কিন্তু পড়তে আগ্রহ হবে না। এখন খাতা অপরিষ্কার বলতে আমি যেটি বোঝাতে চাই সেটি হচ্ছে খুব কাটাকাটি করতে পারবেন না, হিজিবিজি করতে পারবেন না। আপনার হাতের লেখা যেমন হোক বা না হোক আপনি চেষ্টা করবেন আপনার খাতা যেন খুব একটা কাটাকাটি না হয়, এবং চেষ্টা করবেন একটু ফাঁকা ফাঁকা দিয়ে লেখা, একটু পরিষ্কার করে লেখা, একটু প্যারা প্যারা দিয়ে লেখা, ভূমিকা কোনটা উপসংহার কোনটা সেইগুলো একটু মানা, কোটেশনের পরে একটু জায়গা রাখা। এই যে সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমাদের বইতে যে কৌশলগুলো রয়েছে সেই জিনিসগুলোই আপনি জাস্ট একটু খাতায় প্রেজেন্ট করবেন। এইটুক হলেই আপনার খাতাটি পরিষ্কার
পরিষ্কার থাকবে এবং পরীক্ষক আপনার খাতাটি পড়বে। এবং আপনার হাতের লেখার থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার কন্টেন্টে কি লিখতেছেন কিংবা কি লিখতেছেন না। এবং সেটির জন্য আসলে আমাদের ঋতু যেটি বলে গিয়েছে যে আপনাকে ভালো মতো প্রস্তুতি নিতে হবে। আপনার প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার খাতার কন্টেন্ট ভালো হবে, এবং খাতা যদি আপনার পরিষ্কার থাকে পরীক্ষক অবশ্যই আপনার খাতাটি পড়বে, এবং সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো মার্ক পাবেন। ধন্যবাদ রনি ইবনে মাসুদ। ধন্যবাদ অঙ্গন সমাদদারকে। এরই মধ্যে আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ করে ফেললাম। আপনাদের সবাইকে ধন্যবাদ ওয়ারিয়র্স এর সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাদের আহ, আমাদের আলোচনার বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের ওয়ারিয়র্স এর যে রিটেন এক্সাম ব্যাচ চলতেছে, আপনারা চাইলে সেটাতে ভর্তি হয়ে এক্সাম দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি আরো বেশি ভালো হবে বলে আমরা মনে করি। আমরা বিশ্বাস করি যে সিনিয়র অফিসার কিংবা ব্যাংকের রিটেনে ভালো করতে গেলে প্রস্তুতি এবং প্র্যাকটিস এক্সামের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে বেশি বেশি এক্সাম দিন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সেই সাথে ঈদ মোবারক। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।